কোনো একটা চার্জ পার্টিকেলকে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ছেড়ে দেওয়া হয় তাহলে তার মোশন কি ধরনের হয়। এবার দেখো এখানে তিনটে কেস আসবে। প্রথম কেস যখন পার্টিকেল স্থির অবস্থায় থাকবে, সেকেন্ড কেস যখন পার্টিকেলের ভেলোসিটি থাকবে। এরপর যখন পার্টিকেলের ভেলোসিটি থাকবে তার আবার দুটো কেস হবে, যখন পার্টিকেলের ভেলোসিটি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে প্যারালাল হবে আর যখন পার্টিকেলের ভেলোসিটি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে হবে। তো চলো একে একে আমরা সব কেসগুলো ডিসকাস করি। এবারে আমরা দেখব যে কোনো একটা চার্জ পার্টিকেলকে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ছেড়ে দেওয়া হয় তাহলে তার পাথ কীরকম হয়, তার মোশন কীরকম হয়। এবার দেখো চার্জ পার্টিকেলের মোশনের তিনটে কেস আমরা ডিসকাস করব। প্রথম কেসে কি করব, যে পার্টিকেলকে স্থির অবস্থায় কোনো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ছেড়ে দেওয়া হবে, কেস নাম্বার 1। কেস নাম্বার 2তে পার্টিকেলের ভেলোসিটি থাকবে। এই পার্টিকেলের ভেলোসিটির আবার দুটো কেস থাকবে। এক নাম্বার কেসে কি হবে, পার্টিকেলকে ছেড়ে দেওয়া হবে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে প্যারালাল ডাইরেকশনে। আরেকটা কেসে কি হবে, পার্টিকেলকে ছেড়ে দেওয়া হবে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে। তো চলো একে একে আমরা সমস্ত কেসগুলো ডিসকাস করি। ফার্স্ট কেসে কি হবে, পার্টিকেল স্থির থাকবে। ফার্স্ট কেসে হবে পার্টিকেল ইজ ইন রেস্ট, মানে পার্টিকেলের কোনো প্রাথমিক বেগ থাকবে না, ইউ ইজ ইকুয়াল টু 0। ধরো কোনো একটা চার্জ পার্টিকেল যার ভরটা হচ্ছে এম, আর আধান হচ্ছে কিউ, এরকম কোনো একটা চার্জ পার্টিকেলকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রেখে দেওয়া হয়েছে। এখন স্বাভাবিক ইলেকট্রিক ফিল্ডে যদি চার্জ পার্টিকেলকে রেখে দেওয়া হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের দরুন ওই চার্জ পার্টিকেলের উপরে একটা ইলেকট্রিক ফোর্স লাগবে, যে ফোর্সটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে লাগবে। অবশ্যই এই দিক বরাবর একটা ফোর্স লাগবে এফ। আর এফ এর মান কত হবে, এফ ইজ ইকুয়াল টু হবে কিউ ইন্টু ই। এখন যদি পার্টিকেলের উপরে ফোর্স লাগে তাহলে পার্টিকেলের একটা অ্যাক্সিলারেশন থাকবে এর মান কত হবে, এফ বাই এম, অর্থাৎ কিউ ইন্টু ই বাই এম। এখন পার্টিকেলের এই অ্যাক্সিলারেশন থাকার জন্য দেখো ইনিশিয়ালি পার্টিকেলের ভেলোসিটি 0 ছিল, এখন পার্টিকেলের উপর ফোর্স লাগছে, ফোর্স থাকার জন্য একটা অ্যাক্সিলারেশন থাকবে, অ্যাক্সিলারেশন থাকার জন্য পার্টিকেলের ভেলোসিটির কিন্তু পরিবর্তন হবে। ঠিক আছে, এখন যেহেতু ইনিশিয়ালি কোনো ভেলোসিটি ছিল না তাহলে পার্টিকেলের ভেলোসিটির ডাইরেকশন অ্যাক্সিলারেশনের ডাইরেকশনে হবে, পার্টিকেলের ভেলোসিটির ডাইরেকশন অ্যাক্সিলারেশনের ডাইরেকশনে হবে। আর যেহেতু অ্যাক্সিলারেশনের ডাইরেকশন আর ফোর্সের ডাইরেকশন যেহেতু সেম, তাহলে পার্টিকেল ফোর্সের দিকে মুভ করতে শুরু করবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে মুভ করতে শুরু করবে। এখন পার্টিকেলের ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কত হবে, তুমি সিম্পল দেখতে পাচ্ছ এখানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, আর যদি অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট হয় তাহলে নর্মাল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই সমস্ত সূত্রগুলো লাগাতে হবে। এগুলো নর্মাল তোমরা কাইনেমেটিক্সে পড়ে এসেছো, নতুন করে বলার মতো কিছু নেই, তাও আমাকে বলতে হবে, তাও বলছি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু হবে ইউ প্লাস এটি। তাহলে ভি ইজ ইকুয়াল টু এর জায়গায় যদি মানটা বসাই, অ্যাক্সিলারেশনের যদি ভ্যালু পুট করা হয় তাহলে কত হবে, কিউ ই বাই এম ইন্টু টি। ঠিক আছে, তাহলে এখানে ভেলোসিটি কার সঙ্গে সমানুপাতিক হবে, টাইমের সঙ্গে সমানুপাতিক হবে। আচ্ছা দেখো এবারে পার্টিকেল টি সময়ে কতটা ডিস্টেন্স যাবে তার সূত্র কি হবে, সিম্পল বসাবে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। যেহেতু ইউ 0 তাহলে এস ইজ ইকুয়াল টু এখানে হবে হাফ, এর ভ্যালু কত হবে, কিউ ইন্টু ই বাই এম, আর টি স্কোয়ারটা অ্যাজ ইউজুয়াল থাকবে। আর যদি বলে এত সময়ে কত দূরত্ব গেছে তাহলে তুমি এই সূত্র লাগাবে। তোমাকে যদি বলা হয় একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর পার্টিকেল কত ভেলোসিটি অর্জন করবে তাহলে তুমি কি সূত্র লাগাবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, এর ভ্যালু কত হবে, কিউ ই বাই এম ইন্টু এস। এই তো এইটুকু জিনিস, আর এগুলো বলার মতো কি আছে, বাস। আমি জাস্ট স্পেসিফিক কেসগুলো আলোচনা করে দিচ্ছি। এবারে তোমাদের আজকের ভিডিওতে কিছু অঙ্ক করাবো, অঙ্কগুলো করলে এমনি তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এবারে এইখান থেকে আরেকটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তোমাকে যদি বলে পার্টিকেলের পাথটা কীরকম হচ্ছে, পাথটা কি, পার্টিকেলের
পাথটা কীরকম হবে, পাথটা স্ট্রেট লাইন হবে না পাথটা প্যারাবোলা হবে নাকি পাথটা হাইপারবোলা হবে, কি করে বের করবে? তুমি লক্ষ্য করে দেখো এইখানে যেহেতু পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি ছিল না আর ফোর্স কাজ করার জন্য পার্টিকেলের ওপর একটা অ্যাক্সিলারেশন লাগছিল, তাহলে এইখানে ভেলোসিটি অ্যাক্সিলারেশনের সঙ্গে সমানুপাতিক হবে। আবার ভেলোসিটি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে মানে ভেলোসিটির ডাইরেকশন হবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে। তুমি যদি এইখানে ভেক্টরটা দিয়ে দাও তাহলে দেখতে পাচ্ছ ভেলোসিটির ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের দিকে হবে, তাহলে পার্টিকেল ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বরাবরই যাবে। তাহলে স্বাভাবিক পার্টিকেল যদি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বরাবর যায় আর ইলেকট্রিক ফিল্ড যদি স্ট্রেট কাজ করছে তাহলে পার্টিকেলের মোশন পাথটাও স্ট্রেটই হবে। তাহলে এখানে পাথটা কীরকম হবে, সিম্পল, পাথটা হবে স্ট্রেট লাইন, পাথটা হবে স্ট্রেট লাইন, বাস একদম সাধারণ জিনিস। এবারে 1 নম্বরে কেসে কি করলাম, পার্টিকেল ছিল রেস্টে। এবারে করব পার্টিকেল রেস্টে থাকবে না, 2 নম্বর কেস পড়ব, পার্টিকেল have certain velocity in direction of field। তার মানে পার্টিকেলের একটা সার্টেন ভেলোসিটি আছে ফিল্ডের ডাইরেকশনে। এইখান থেকে দুটো কেস আসছে, একটা কেসে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, আরেকটা কেসে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। এখন পার্টিকেলের ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, থিটা ইজ ইকুয়াল টু 0 মানে পার্টিকেলের ভেলোসিটি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে আছে। তার মানে পার্টিকেলের উপরে ফোর্স কাজ করছে ধরো এই ডাইরেকশন বরাবর, পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটিও কাজ করছিল এই ডাইরেকশন বরাবর। তাহলে তুমি লক্ষ্য করে দেখো ফোর্সের ডাইরেকশন আর ইনিশিয়াল ভেলোসিটির ডাইরেকশন সেম। এখন ফোর্স যেহেতু ভেলোসিটিকে সাপোর্ট করছে অর্থাৎ পার্টিকেলের ভেলোসিটি সময়ের সঙ্গে সঙ্গে ইনক্রিজ করবে, আর পার্টিকেলের ভেলোসিটি যদি সময়ের সঙ্গে সঙ্গে ইনক্রিজ করে তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু পজিটিভ হবে। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু যদি পজিটিভ হয় তাহলে পার্টিকেলের ভেলোসিটি সময়ের সঙ্গে সঙ্গে ইনক্রিজ করবে। তাহলে এক্স্যাক্টলি সেম সমীকরণ এইখানেও হবে, শুধুমাত্র পার্থক্যটা কোথায় হবে, এখানে ইউ ইজ ইকুয়াল টু 0 কনসিডার করা হয়েছিল, এখানে ইউ ইজ ইকুয়াল টু 0 কনসিডার করা হবে না। আমি বলে দিচ্ছি, আগে এটা আলোচনা করে দিই। তাহলে এটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 0 হলে হবে। এখন থিটা ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয় তাহলে ধরে নাও পার্টিকেলের ওপরে ফোর্স কাজ করছে এই ডাইরেকশন বরাবর, স্বাভাবিক ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে যদি ফোর্স, স্বাভাবিক ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এখন পার্টিকেলের ভেলোসিটি যদি ইনিশিয়াল ভেলোসিটি যদি পার্টিকেলের ফোর্সের সঙ্গে অপোজিট ডাইরেকশনে হয়, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে যদি পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি কাজ করে, ধরে নাও পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে এই ডাইরেকশন বরাবর, তাহলে দেখতে পাচ্ছ ফোর্স কিন্তু ইনিশিয়াল ভেলোসিটির সঙ্গে অপোজিট ডাইরেকশনে কাজ করছে। তাহলে এইখানে ফোর্স ভেলোসিটিকে বাধা দিচ্ছে, তাহলে ভেলোসিটির মান সময়ের সঙ্গে সঙ্গে ডিক্রিজ করবে, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যাক্সিলারেশনের মান নেগেটিভ হবে। মান নেগেটিভ মানে ব্যাপারটা বোঝো, এখানে নেগেটিভ বলছি মানে ডাইরেকশনের সাথে কোনো সম্পর্ক নেই। অ্যাক্সিলারেশনের মান নেগেটিভ হবে মানে সময়ের সঙ্গে সঙ্গে ভেলোসিটি ডিক্রিজ করছে, বুঝতে পেরেছো? এখন ভেলোসিটির মান সময়ের সঙ্গে সঙ্গে ডিক্রিজ করবে, তাহলে এটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রির কেস। তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু পজিটিভ বলছি মানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু নেগেটিভ বলছি মানে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এইখানে যে সমীকরণগুলো দেখতে সেটা কীরকম হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এ টি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ অফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার
প্লাস মাইনাস 2as। প্লাস কখন লাগবে, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে। মাইনাস কখন লাগবে, থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে। আর এইখানে পার্টিকেলের পাথ কীরকম হবে, পার্টিকেলের পাথ অবশ্যই স্ট্রেট লাইন বরাবর হবে। পার্টিকেলের পাথ হবে অবশ্যই স্ট্রেট লাইন। কেন স্ট্রেট লাইন বরাবর হবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে ফোর্স এক্সপিরিয়েন্স করছে, আর যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি হয় ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে বা ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে, তাহলে পার্টিকেল বাধ্য এই স্ট্রেট লাইন বরাবর যাতায়াত করতে। স্বাভাবিক, যদি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে ফোর্স এক্সপিরিয়েন্স করে তাহলে ফোর্স লাগবে এই ডাইরেকশনে। যদি ইলেকট্রিক ফিল্ডের আর ইনিশিয়াল ভেলোসিটি যদি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে হয় আর ফোর্সও যদি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে এক্সপিরিয়েন্স করে, তাহলে স্বাভাবিক পার্টিকেল তো সরল রেখা বরাবর চলবে। আর যদি পার্টিকেলের ভেলোসিটি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের অপোজিট দিকে হয় আর পার্টিকেলের উপর ফোর্স যদি এই ডাইরেকশনে লাগে, ধরো এটা হচ্ছে ফোর্সের ডাইরেকশন আর এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটির ডাইরেকশন, তাহলে অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে ভেলোসিটি হ্রাস পাবে। আর সময়ের সঙ্গে সঙ্গে যদি ভেলোসিটি হ্রাস পায় তাহলে একটা সময় এসে ভেলোসিটির মান 0 হয়ে যাবে, দিয়ে পার্টিকেল আবার ইলেকট্রিক ফিল্ডের দিকেই মুভ করা শুরু করবে। তাহলে এই ক্ষেত্রেও পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করবে আর এই ক্ষেত্রেও পার্টিকেল স্ট্রেট লাইন বরাবরই মুভ করবে। সামান্য সহজ কনসেপ্ট বাস। তো থিওরি ছিল এইটুকু। এবারে ক্লাস 11-এ যে ভালো কাইনেমেটিক্স করেছে, যে ভালো একমাত্রিক গতি করেছে, সে ভালোভাবে এই অঙ্কগুলোকে ডিল করতে পারবে। কেন? কারণ এখানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো কাইনেমেটিক্স ভালো করলে এখানের অঙ্ক ভালোভাবে হবে। চলো 2-3-4টে অঙ্ক করালেই তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। নোট ডাউন করো। দেখো একটা অঙ্ক বলেছে, অ্যান ইলেকট্রন ফলস ফ্রম রেস্ট থ্রু এ ভার্টিক্যাল ডিস্টেন্স h ইন ইউনিফর্ম অ্যান্ড ভার্টিক্যাল আপওয়ার্ড ডাইরেক্টেড ইলেকট্রিক ফিল্ড E। মানে কোনো একটা ইলেকট্রনকে স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া হয়েছে আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড। এখন ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাহলে এর উপরে ফোর্স কত লাগবে, F ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। যেহেতু কিউ এর মান এই ক্ষেত্রে নেগেটিভ, তাহলে ফোর্স কাজ করবে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেহেতু ভার্টিক্যাল আপওয়ার্ড দিকে লাগছিল, তাহলে ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে লাগবে। আর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে ফোর্স লাগার জন্য ইলেকট্রিক ফিল্ড এই সাইড থেকে পড়তে শুরু করবে। এইখানে কিন্তু গ্র্যাভিটির কোনো গল্প নেই, অর্থাৎ জি ইজ ইকুয়াল টু 0 কনসিডার করে পরে তুমি অঙ্কগুলো করবে। ঠিক আছে? দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইজ নাও রিভার্সড। এখন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটাকে ভার্টিক্যালি আপওয়ার্ড থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে করে দেওয়া হয়েছে। কিপিং ইটস ম্যাগনিটিউড সেম, এর মানকে সেম রেখে এ প্রোটন ইজ অ্যালাউড টু ফল ফ্রম রেস্ট ইন ইট থ্রু দ্য সেম ভার্টিক্যাল ডিস্টেন্স h। এখন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড করে দেওয়া হলো এবং এর মানকে কনস্ট্যান্ট রেখে একটা প্রোটনকে সেম হাইট থেকে ফেলে দেওয়া হলো। এখন প্রোটনের চার্জ পজিটিভ হওয়ার জন্য এর উপরে ক্রিয়াশীল বল ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে লাগবে, অর্থাৎ প্রোটনের উপরে ক্রিয়াশীল বল এখন ভার্টিক্যাল ডাউনওয়ার্ড দিকে লাগবে। আর ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে প্রোটনের উপর ফোর্স লাগার জন্য ওটা নিচের দিকে নামতে শুরু করবে। এখন বলছে ফাইন্ড দ্য টাইম অফ ফল অফ দ্য ইলেকট্রন ইন কম্প্যারিজন টু দ্য টাইম অফ ফল অফ প্রোটন। তাহলে কার ক্ষেত্রে এই টাইম অফ ফলের মানটা বেশি হবে, কম হবে, বেশি হলেও কত বেশি কত কম হবে, তোমাকে অপশান থেকে বেছে অ্যান্সার বের করতে হবে। আর দেখো ভালো কোয়েশ্চেনটা যে ভালো সেটা আমি বলছি না, নিট 2018-তে এসেছিল। দেখা যাক কীভাবে অঙ্কগুলো গিল্ড করবে। দেখো সব থেকে প্রথম কথা, আমি আর ছবি এঁকে দেখালাম না, ঠিক আছে, এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা ছিল ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কাজ করছিল ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে। তাহলে স্বাভাবিক ইলেকট্রনের চার্জ নেগেটিভ হওয়ার জন্য এর উপরে ফোর্স কাজ করবে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে। এবারে এখানে আছে একটা প্রোটনের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে কাজ করছে, স্বাভাবিক ফোর্সও নিচের দিকেই কাজ করবে। এই দিকেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, এই দিকেই ফোর্সের ডাইরেকশন। দেখো ইলেকট্রনের ক্ষেত্রে ফোর্স কাজ করছে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে, প্রোটনের ক্ষেত্রেও ফোর্স কাজ করছে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে, যার জন্য ইলেকট্রনও নিচের দিকে ফল করতে শুরু করবে, প্রোটনও নিচের দিকে ফল করতে শুরু করবে। এখন অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু কত হবে, অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু হবে কিউ ই বাই এম।
এখন যেহেতু রেস্ট থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 0, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ অফ এটি স্কোয়ার, হাফ এ জায়গায় লিখবো কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। এখন লক্ষ্য করার মতো বিষয়, এইচ এর মানটা দুজনের ক্ষেত্রেই সেম, তাহলে এইচটা কেটে গেল। কেটে গেল মানে আমি সাজাচ্ছি আর কি। চার্জের মানটা দুটো পার্টিকেলের ক্ষেত্রে সেম, ইলেকট্রিক ফিল্ডের মানটাও দুটো পার্টিকেলের ক্ষেত্রে সেম, দুইটাও কনস্ট্যান্ট, তাহলে এগুলো এমনি বাদ। তাহলে টি স্কোয়ারের সঙ্গে টি স্কোয়ার বাই এম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে টি স্কোয়ার টি এর সঙ্গে রুট এম এর সমানুপাতিক সম্পর্ক। এবারে যেহেতু মাস অফ প্রোটন বেশি, তাহলে টাইম অফ প্রোটন অবশ্যই বেশি হবে। তাহলে প্রোটনের টাইম বেশি, ইলেকট্রনের টাইম কম। এবারে কোনটা অপশন হবে নিজেরা বেছে নাও। কত সহজ অঙ্ক দেখলে। এবারে যারা এটা বুঝতে পারলে না, তারা নর্মাল নিয়মে করতে হবে আর কি। আর নর্মাল নিয়মে কীভাবে করবে এটা তোমরা নিজেরাই করতে পারবে, আমি আর দেখাচ্ছি না। নোট ডাউন করা অঙ্ক, নেক্সট অঙ্ক করাচ্ছি। নেক্সট অঙ্কটা বলেছে এ পার্টিকেল অফ মাস এম অ্যান্ড চার্জ কিউ ইজ থ্রোন অ্যাট এ স্পিড ইউ এগেনস্ট এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই। একটা এম ভরের আর কিউ আধান সম্পন্ন কোনো একটা চার্জ পার্টিকেলকে ইউ বেগে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে ছুড়ে দেওয়া হয়েছে। দ্য ডিস্টেন্স ট্রাভেলড বিফোর কামিং টু রেস্ট উইল বি। সে স্থির অবস্থায় আসার আগে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, তোমাকে এই অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। কি করে অঙ্কটা করবে দেখো, এইখানে ইলেকট্রিক ফিল্ড ধরো এই ডাইরেকশন বরাবর কাজ করছে, তাহলে এর বেগটা যেহেতু ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে, তাহলে এর বেগ ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে কাজ করবে। তাহলে এর উপরে ক্রিয়াশীল বল এর বেগকে বাধা দেবে। তাহলে এর উপরে ক্রিয়াশীল বল বেগকে বাধা দেওয়ার জন্য সময়ের সঙ্গে সঙ্গে বেগের মান কমতে থাকবে। তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু এখানে নেগেটিভ হবে। আর যেহেতু ফাইনালি পার্টিকেল রেস্টে আসবে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু 0 হবে, বলেছে কতটা ডিস্টেন্স ট্রাভেল করার পর পার্টিকেল রেস্টে আসবে, অর্থাৎ ডিস্টেন্সের সঙ্গে ভেলোসিটির সম্পর্ক। তাহলে কোথাও না কোথাও আমাকে এই সূত্র কাজে লাগাতে হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। অবশ্যই এ ইজ ইকুয়াল টু কত হবে, কিউ ইন্টু ই বাই এম হবে। এবারে ভি ইজ ইকুয়াল টু 0, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে 2as, তাহলে এস ইজ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার বাই 2a, আর এর জায়গায় বসবে 2 ইন্টু কিউ ইন্টু ই বাই এম। এটা অ্যান্সার। সহজ একদম, কিচ্ছু নেই, সহজ কোয়েশ্চেন। আর দেখো এরকম কোয়েশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। যাই হোক, নোট ডাউন করো। অঙ্কটা তো নিজের করা উচিত ছিল, জানি না নিজে চেষ্টা করেছো কি করোনি, যাই হোক। দেখো এবারে যে অঙ্কটা বলেছে, এ পার্টিকেল অফ মাস এম অ্যান্ড চার্জ কিউ is placed at rest in a uniform electric field E and then released। মানে পার্টিকেলকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইতে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দ্য কাইনেটিক এনার্জি অ্যাটেন্ড বাই দ্য পার্টিকেল আফটার মুভিং এ ডিস্টেন্স ওয়াই ইজ। কতটা কাইনেটিক এনার্জি সে গেন করবে, কি করে বের করবে? একটা নর্মাল মেথড আছে, একটা শর্ট ট্রিক আছে। আমি আগে নর্মাল মেথডে দেখিয়ে দিই। যেহেতু এইখানে পার্টিকেলটা ইনিশিয়ালি রেস্টে ছিল, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু এখানে 0 হবে, এ ইজ ইকুয়াল টু স্বাভাবিক কিউ ই বাই এম হবে। এখন কতটা ডিস্টেন্স ওয়াই ডিস্টেন্স ট্রাভেল করার পর তার ভেলোসিটি কত হবে সেটা যদি বের করতে হয়, তাহলে এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হবে। যেহেতু ইউ ইজ ইকুয়াল টু 0, তাহলে পার্টিকেলের উপরে ফোর্স লাগবে ইলেকট্রিক ফিল্ডের দিকে, আর ওই ফোর্সটা তার ভেলোসিটিকে ইনক্রিজ করবে, অর্থাৎ এখানে অ্যাক্সিলারেশনের ভ্যালু পজিটিভ হবে। এখন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ইউ স্কোয়ার, ইউ তো 0, প্লাস 2 ইন্টু এ ইন্টু ওয়াই। এখন আমাকে পার্টিকেলের কাইনেটিক এনার্জি বের করতে হবে। কাইনেটিক এনার্জি মানে এখানে হাফ এম গুণ করতে হবে, তাহলে এখানে 2ay বাই 2 ইন্টু এম। এখন অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে এই টু কেটে যাবে, অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে কিউ ই বাই এম ইন্টু ওয়াই ইন্টু এম। এখানে এই এম কেটে গেল, তাহলে
কতটা কাইনেটিক এনার্জি গেইন করলো, সেটা হচ্ছে কিউ ইন্টু ই ইন্টু ওয়াই। এবারে ধরো তোমাকে যদি বলে দিত যে পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, যেটা কিনা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে কাজ করছিল, তাহলে ওয়াই ডিস্টেন্স ট্রাভেল করার পর পার্টিকেলের কাইনেটিক এনার্জি কত ইনক্রিজ করবে, এই অঙ্কটা তুমি কিভাবে করবে? তাহলে এখানে ইউ নট ইকুয়াল টু জিরো হতো, এখানে তোমার ইউ নট ইকুয়াল টু জিরো হতো। তাহলে এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তুমি বসাতে, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ এস হতো। এখানে তুমি হাফ অফ এম গুণ করে দিতে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ অফ এম ইন্টু টু ইন্টু এ ইন্টু এস, এই টু কেটে যেত। তাহলে হাফ অফ এম অফ ভি স্কোয়ার মাইনাস হাফ অফ এম অফ ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এম, এর ভ্যালু কত হতো কিউ ইন্টু ই বাই এম, আর এস এর ভ্যালু ওয়াই হতো। এখান থেকে এম কেটে যেত। এটা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই ইন্টু ওয়াই। তাহলে পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি থাক বা পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি না থাক, তোমার গেইন ইন কাইনেটিক এনার্জি কিউ ই বাই ওয়াই হবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট, ওয়ার্ক পাওয়ার এনার্জির কনসেপ্ট ইউজ করে করা যেতে পারে। তোমাদেরকে ওয়ার্ক পাওয়ার এনার্জি যখন পড়ানো হয়েছিল তখন শেখানো হয়েছিল এটা, যদি এফ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, যদি ফোর্সের মান যদি কনস্ট্যান্ট হয়, ডাইরেকশন যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ফোর্সের নেচার যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেই ফোর্সকে আমরা বলি কনজারভেটিভ ফিল্ড। আর কনজারভেটিভ ফিল্ডে কি হয়, এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল প্লাস চেঞ্জ ইন কাইনেটিকের যোগফলটা কত হবে, অবশ্যই জিরো হবে। দেখো এগুলো কিন্তু বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ করছি, কিন্তু এইগুলো তোমাদের বোঝানোর জন্য আমি করছি, কিন্তু পরীক্ষায় কি এগুলো করবে? পরীক্ষায় তো করার দরকার নেই। আমাকে কাইনেটিক এনার্জির গেইন জানতে চেয়েছে, ইজ ইকুয়াল টু মাইনাস অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। আর মাইনাস অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি মানে কি, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। এখন চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এফ ইন্টু ডিস্টেন্স ওয়াই, আর ফোর্সের দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাই না? তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, তাহলে কস 0। এখন এফ ইজ ইকুয়াল টু কত, কিউ ইন্টু ই, আর ওয়াইটা অ্যাজ ইউজুয়াল বসে গেল, আর কস 0 ভ্যালু তো 1 হয়। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডেল্টা কে ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই ইন্টু ওয়াই। এখানে ইউ এর ঝামেলা নেই, কিছুই ঝামেলা নেই। এবারে এই অঙ্কটা পরীক্ষায় যদি করতে হয়, তাহলে এইটুকু করলেই আমার গল্প শেষ। তোমাকে যদি এমসিকিউতে গোল দাগ দিতে হয়, তোমরা জানো ডেল্টা কে ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা ইউ, আর মাইনাস অফ ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। আর ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কত, যেহেতু এখানে ফোর্সের ডাইরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন সেম, তাহলে এখানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করলেই অ্যান্সার, ফোর্স ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, আর ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে কিউ ইন্টু ই ইন্টু ওয়াই অ্যান্সার। এইটুকু অ্যান্সার। এটাতে বড় হলো, এটাতেও বড় হলো, কিন্তু এটাতে এক লাইন অ্যান্সার। তাহলে এই ট্রিকটা আমার জন্য বেস্ট, এই ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। যাই হোক, নোট ডাউন করো। নেক্সট অঙ্কটা বলেছে, এ টয় কার উইথ চার্জ কিউ moves on a frictionless horizontal plane surface under the influence of uniform electric field over line E. Due to force QE, its velocity increases from 0 to 6 meter per second. দেখো টয় কারে চার্জ ছিল, এখন ওই টয় কারকে ফ্রিকশনলেস স্মুথ হরাইজন্টাল সারফেসে রেখে দেওয়া হয়েছে। বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য ওই টয়ের ওপরে একটা ফোর্স লাগছিল, যার মান হচ্ছে কিউই, তোমরা এটা জানো। এখন কিউই ফোর্স লাগার জন্য ওই টয় কারের ভেলোসিটি 1 সেকেন্ডে 0 থেকে ইনক্রিজ হয়ে 6 হলো, মানে বেগের মান 0 থেকে 6 হলো 1 সেকেন্ডে। অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট দ্য ডাইরেকশন অফ ফিল্ড ইজ রিভার্সড। সেই মুহূর্তে ফিল্ডের ডাইরেকশনকে রিভার্স করে দেওয়া হলো, তাহলে এখন ফোর্স অপোজিট ডাইরেকশনে লাগবে।
যে ডাইরেকশনে ফিল্ড ছিল সেই ডাইরেকশনে ভেলোসিটি ছিল। এখন ফিল্ডের ডাইরেকশন রিভার্স করে দেওয়ার জন্য ভেলোসিটি আর ফিল্ড অপোজিট ডাইরেকশনে কাজ করছে। তাহলে রিভার্স করে দেওয়া ফিল্ডের ডাইরেকশনের জন্য ফোর্সের ডাইরেকশন চেঞ্জ হলো। তাহলে এখন রিভার্স করার পর ফোর্সের ডাইরেকশন ভেলোসিটিকে অপোজ করবে, অর্থাৎ ভেলোসিটির মান সময়ের সঙ্গে সঙ্গে এখানে ডিক্রিজ করবে, অর্থাৎ এখানে অ্যাক্সিলারেশনের ভ্যালু এরপরে নেগেটিভ হবে। কি বলেছে? দ্য কার কন্টিনিউস টু মুভ ফর 2 more সেকেন্ড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দিস ফিল্ড। 2 সেকেন্ড আরও মুভ করলো এই ফিল্ডের ইনফ্লুয়েন্সে। দ্য এভারেজ ভেলোসিটি অ্যান্ড এভারেজ স্পিড অফ দ্য টয় কার বিটুইন 0 to 3 সেকেন্ড আর রেসপেক্টিভলি। মানে 0 to 3 সেকেন্ড এই ইন্টারভ্যালে তোমাকে এভারেজ ভেলোসিটি আর এভারেজ স্পিড বের করে দেখাতে হবে। এটাই হচ্ছে অঙ্ক, নিট 2018-তে এসেছিল। এবার এইটা নামেরই শুধু ইলেকট্রোস্ট্যাটিক্সের অঙ্ক, কিন্তু এইখানে পুরোপুরি কাইনেমেটিক্সের কনসেপ্ট লুকিয়ে আছে। যাই হোক, অঙ্কটা করার চেষ্টা করছি। দেখো, টয় কার ছিল এখানে, আমি টয় কারকে গোল দিয়ে রিপ্রেজেন্ট করছি, এই গোলটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখন প্রথম 1 সেকেন্ডে পার্টিকেল কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? দেখো, 0 থেকে 6 হলো, বেগের মান ইনক্রিজ করলো 0 থেকে 6, কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এখন 1 সেকেন্ডে দেখো, ফোর্স লেগেছিল 1 সেকেন্ড ধরে, একটা স্পেসিফিক ডাইরেকশনে ফোর্স লাগলো 1 সেকেন্ড ধরে, তারপরে ফিল্ডের ডাইরেকশন রিভার্স করা হলো, অর্থাৎ ফোর্সের ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল। তাহলে স্পেসিফিক একটা ডাইরেকশনে থাকার জন্য সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলে বের করি। এবারে তোমরা বলবে স্যার ডিস্টেন্স কী করে, কতটা ট্রাভেল করছে, এটা আপনি কি করে বুঝলেন? এটা আগে বের করতে হবে, এটা আপনি কি করে বুঝলেন? সবথেকে প্রথম কোয়েশ্চেন তোমাদেরকে কি বলেছে? এভারেজ ভেলোসিটি বের করতে বলেছে আর এভারেজ স্পিড বের করতে বলেছে। এখন এভারেজ স্পিড বা এভারেজ ভেলোসিটি মানে কি? এভারেজ স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, আর এভারেজ ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে কোথাও না কোথাও তোমাকে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। যদি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বের করে নিতে পারো, তাহলে টাইম দিয়ে ভাগ করলে অ্যান্সার এমনি বেরিয়ে যাবে। তাহলে আমার মেন ফোকাস হবে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করা। এখন প্রথম 1 সেকেন্ডে পার্টিকেল কত ডিস্টেন্স যাবে? এস ইজ ইকুয়াল টু কত হবে? হাফ অফ এটি স্কোয়ার। হাফ এর ভ্যালু কত? 6, আর টি স্কোয়ারের ভ্যালু 1। তাহলে প্রথম 1 সেকেন্ডে পার্টিকেল 3 সেকেন্ড যাবে, 3 সেকেন্ড দূরত্ব ট্রাভেল করবে, মানে এই ডিস্টেন্সটা। আচ্ছা, এক কাজ করি, এই ছবিটাকে একটু এইখানে মাঝ বরাবর রাখি। এটা টয় কাজ ছিল, 1 সেকেন্ডে পার্টিকেল এইখান থেকে এইখানে গেল, এটা গেল টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে। এটা ছিল টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড। আর এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 3 মিটার। ঠিক আছে, এবারে বলছে এই ফিল্ডের ইনফ্লুয়েন্সে সে আরও 2 সেকেন্ড গেল। এখন পার্টিকেলের বেগ ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? +6 মিটার পার সেকেন্ড। প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করছি যে পার্টিকেলের ভেলোসিটি কাজ করছে এই ডাইরেকশন বরাবর। এখন 2 সেকেন্ড এর উপর ফোর্স কোন দিকে লাগছে? অবশ্যই ফোর্স লাগছে এই ডাইরেকশন বরাবর, এটা হচ্ছে ইউ এর ডাইরেকশন। তাহলে এখন অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে -6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আর ফার্দার 2 সেকেন্ডে সে কতটা ডিস্টেন্স যাবে? এস ইজ ইকুয়াল টু, বা ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত হবে? এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার। ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার। ইউ কত? 6, টি কত? 2, হাফ এ কত? 6, আর টি স্কোয়ার কত? 2 এর স্কোয়ার মানে 4। 6 ইন্টু 2, 6 ইন্টু 2 কেটে যাবে, এটা 0 হয়ে যাবে, ডিসপ্লেসমেন্ট এই ক্ষেত্রে 0 হয়ে যাবে। তাহলে পার্টিকেল আরও 2 সেকেন্ডে এইখান থেকে গিয়ে এইখানেই ব্যাক করবে, এইখান থেকে গিয়ে পার্টিকেল আবার এইখানেই ব্যাক করবে। তার মানে নেট ডিসপ্লেসমেন্ট কত হলো? তুমি যে এভারেজ ভেলোসিটি বের করবে, পার্টিকেল ইনিশিয়ালি এইখানে ছিল, 1 সেকেন্ড পরে এইখানে এলো, ফার্দার 2 সেকেন্ডে এইখান থেকে গিয়ে এইখানেই ব্যাক করছে। তাহলে তোমার নেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে 3, স্বাভাবিক নেট ডিসপ্লেসমেন্ট 3। তাহলে এভারেজ ভেলোসিটি কত হলো?
এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু নেট ডিসপ্লেসমেন্ট বাই নেট টাইম ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে এভারেজ স্পিড বের করতে হবে, মানে টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করেছে বের করতে হবে। তার মানে দেখো টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে সে তার গতিপথের মানে যেখান থেকে গেছিলো সেখানেই এবার ব্যাক করে গেছে। তার মানে লক্ষ্য করে দেখো এইদিকে 6 মিটার পার সেকেন্ড বেগ ছিল, ফোর্সটা এইদিকে কাজ করার জন্য 2 সেকেন্ডে পার্টিকেলের মোশনটা দেখতে এইখান থেকে এইখানে গেল, দিয়ে এইখান থেকে এইখানে এলো। তার মানে 1 সেকেন্ড গেল আর 1 সেকেন্ড এলো। এটা তো সিম্পল কনসেপ্ট, 1 সেকেন্ড গেল আর 1 সেকেন্ড এলো। আমি যদি কোনোভাবে এই ডিস্টেন্সটা যদি বের করে নিতে পারি তাহলে টোটাল ডিসপ্লেসমেন্টটাও পেয়ে যাব। 1 সেকেন্ড গেল আর 1 সেকেন্ডে ব্যাক করলো। এইখানে কি ছিল, এইখানে বেগ ভি ইজ ইকুয়াল টু 0 ছিল। বেগ ভি দেখো ইনিশিয়াল ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড ছিল, ফোর্স এদিকে কাজ করার জন্য বেগের মান সময়ের সঙ্গে সঙ্গে ডিক্রিজ করছিল। এইখানে এসে বেগ ইজ ইকুয়াল টু 0 হলো, দিয়ে পার্টিকেল আবার ব্যাকের দিকে মুভ করতে শুরু করলো। এখন এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, দেখো এইখানে ভি ইজ ইকুয়াল টু 0, তাহলে ডিস্টেন্স এস ইজ ইকুয়াল টু হাফ অফ এটি স্কোয়ার। এস ইজ ইকুয়াল টু হাফ, এর ভ্যালু 6, টি স্কোয়ারের ভ্যালু 1, তাহলে এটা হচ্ছে 3, তাহলে গেল 3, তাহলে এই ডিস্টেন্সটা কত দাঁড়াচ্ছে, এই ডিস্টেন্সটা কত হলো, এই ডিস্টেন্সটা হয়ে গেল 3। তার মানে 3 গেল 3 এলো, তাহলে নেট ডিস্টেন্স কত হলো, এইখান থেকে আগে সে 3 গেছিল, এইখান থেকে আরও সে 3 গেল, তো এইখান থেকে আরও সে 3 এলো, এইখান থেকে আরও সে 3 এলো, 3 গেল 3 এলো। তাহলে টোটাল ডিস্টেন্স কত, 3 প্লাস 3 প্লাস 3 9। তাহলে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু কত হলো, স্পিড ইজ ইকুয়াল টু, আমি এভারেজ কথাটা লিখলাম না জায়গা নেই বলে, 9/3 ইজ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। অ্যান্সার। তো এই অঙ্কটা ট্রিকি অঙ্ক ছিল, একটু ইলেকট্রোস্ট্যাটিক্সের অঙ্ক ছিল না, এটা কাইনেমেটিক্সের অঙ্ক ছিল। জাস্ট ফিল্ড ইউজ আছে, ফোর্সের মানে কিউই, তাই জন্য এটাকে ইলেকট্রোস্ট্যাটিক্সের আন্ডারে ইনক্লুড করা হয়েছে। যাই হোক, নোট ডাউন করো। এবারে দেখব কেস 3, মানে এখানে পার্টিকেলকে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে ছেড়ে দেওয়া হয়েছে। এবারে হচ্ছে কেস 3। তার মানে ভেলোসিটির ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু এখানে পারপেন্ডিকুলার, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কত, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো এর সঙ্গে না প্রজেক্টাইল মোশনের পুরো সাদৃশ্য রয়েছে, এটার সঙ্গে প্রজেক্টাইল মোশনের কিন্তু পুরো সাদৃশ্য রয়েছে। যে প্রজেক্টাইল মোশন ভালো করে করেছো তার কাছে এটা করা কোনো ব্যাপার নয়। আমি শুধু একটা জিনিস অন্য দেখিয়েছি, ইলেকট্রিক ফিল্ডটা উপরের দিকে করে দিয়েছি। ইলেকট্রিক ফিল্ড যদি নিচের দিকে দিতাম তাহলে ফোর্স নিচের দিকে কাজ করতো। প্রজেক্টাইল মোশনে কি হতো, প্রজেক্টাইল মোশনে কি হতো, পার্টিকেলের উপরে ফোর্স এমজি নিচের দিকে লাগতো, আর পার্টিকুলার ভেলোসিটি ফোর্সের সঙ্গে একটা সার্টেন অ্যাঙ্গেল করে থাকতো তো। এখন এইখানে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড উপরের দিকে দেওয়ার জন্য ফোর্স উপরের দিকে কাজ করবে। আচ্ছা তোমাদেরকে এক কাজ করি, বোঝার সুবিধার জন্য আমি নেগেটিভ চার্জ নিয়ে ডিসকাস করছি। নেগেটিভ চার্জ নিয়ে যদি ডিসকাস করি তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কেন, যদি চার্জ নেগেটিভ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের উপরের দিকে কাজ করার জন্য ফোর্স নিচের দিকে লাগবে। আর এটা এক্স্যাক্টলি সেম হবে, আলোচনাটা সেম হবে কার সঙ্গে, যখন কোনো বিল্ডিংয়ের ওপর থেকে কোনো একটা বস্তুকে ইউ বেগে ছুড়ে দেওয়া হয়। দেখো যখন কোনো বিল্ডিংয়ের ওপর থেকে কোনো একটা বস্তুকে ইউ বেগে ছুড়ে দেওয়া হবে তখন এর ওপরে ফোর্স নিচের দিকে লাগার জন্য পার্টিকেলের মোশন দেখতে এরকম টাইপের হবে, মনে পড়ছে? পার্টিকেলের মোশন দেখতে অনেকটা এরকম টাইপের হবে, প্যারাবোলিক পাথ হবে। ঠিক সেরকম যদি মাইনাস কিউ চার্জের কোনো একটা পার্টিকেল, ধরে নাও এর চার্জ হচ্ছে মাইনাস কিউ আর মাস হচ্ছে এম, ঠিক আছে, তাহলে পার্টিকেলকে যদি এই দিক বরাবর যদি ভেলোসিটি দিয়ে দেওয়া হয় তাহলে পার্টিকেলের উপরে ফোর্স কোন দিকে লাগবে, কিউ ই ফোর্সটা ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে লাগবে, মাইনাস কিউ ই। আর মাইনাস এটাকে লিখতে পারি কিউ ইন্টু মাইনাস ই। মাইনাস ই মানে কি, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে ফোর্স লাগছে,
তাই না? মাইনাস ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে ফোর্স লাগছে, তাহলে স্বাভাবিক পার্টিকেলের মোশনটা দেখতে এরকম টাইপেরই হবে। এখন ডিটা কি? ডিটা হচ্ছে ডিস্টেন্স, যতটা ডিস্টেন্স জুড়ে ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি? ইলেকট্রিক ফিল্ডের মান কোনো একটা জায়গার প্রত্যেকটা বিন্দুতে যদি ইলেকট্রিক ফিল্ডের মান আর ডাইরেকশন যদি সেম হয়, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডকে বলা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এখন ধরে নাও কোনো একটা মুহূর্তে এইখানে পার্টিকেলের নেট ভেলোসিটি কোন দিক কাজ করছে? অ্যালং দ্য ট্যানজেন্ট কাজ করবে। পার্টিকেলের নেট ভেলোসিটি অ্যালং দ্য ট্যানজেন্ট কাজ করবে। এখন এইখানে কি হচ্ছে? অ্যাক্সিলারেশন অ্যালং এক্স ডাইরেকশন ইজ ইকুয়াল টু 0, অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই ডাইরেকশন ইজ ইকুয়াল টু কত হবে? কিউ ই বাই এম। তাহলে ভেলোসিটি অ্যালং এক্স ডাইরেকশন ইউ এক্স ইজ ইকুয়াল টু ভি এক্স ইজ ইকুয়াল টু কী হবে? কনস্ট্যান্ট থাকবে। ভেলোসিটি অ্যালং ওয়াই ডাইরেকশন ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি হবে। এখন এ ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? কিউ ইন্টু ই বাই এম। দেখো এইখানে মাইনাস লিখিনি, কারণ মাইনাস শুধুমাত্র ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে, ইন্টু টি। তো এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। যেহেতু এক্স অক্ষ বরাবর ভেলোসিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হবে? ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু ইউ এক্স ইন্টু টি হবে। তাহলে টি ইজ ইকুয়াল টু ডি বাই ইউ এক্স হবে। তাহলে টি এর জায়গায় এটা বসাতে পারো, মানটা বসাতেই পারো, কোনো অসুবিধা নেই। এখন তোমাকে যদি ইকুয়েশন অফ পাথ খুঁজে বের করতে হয়, তাহলে ব্যাপারটা কীরকম হবে? দেখো, লক্ষ্য করে দেখো, ভেলোসিটি অ্যালং ওয়াই ডাইরেকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। এটা তো পরিষ্কার বুঝতেই পারছো। তোমাকে এখন যদি ইকুয়েশন অফ পাথ বের করতে হয়, কি করে বের করবে? যেহেতু ওয়াই ডাইরেকশনে অ্যাক্সিলারেশন রয়েছে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন রয়েছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, এইখানে করতে পারো হাফ অফ এ অফ টি স্কোয়ার। এখানে এ এর মান কত হচ্ছে? কিউ ই বাই এম, তো কিউ ই বাই 2m করলাম, আর টি এর জায়গায় লিখছি ডি বাই ইউ এক্স স্কোয়ার, ডি বাই ইউ এক্স স্কোয়ার। এটাই হচ্ছে তোমার ওয়াই এর মান। তো তুমি ডিটাকে, এই দিক বরাবর ডিটাকে যদি ডি না লেখে যদি এক্স লিখো, ঠিক আছে, যদি এটাকে এক্স লেখো, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে। তো দেখো, এটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যার একটা ভেরিয়েবলের ঘাত 1 আর একটা ভেরিয়েবলের ঘাত 2, তাহলে এটা দেখতে অনেকটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এর মতো লাগছে না? 4ax নাও, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay নাও, দেখো না দেখতে এরকম লাগছে না? তো স্বাভাবিক এটা প্যারাবোলিক পাথ হবে। তাহলে এখানে পাথটা কি হবে? এখানে পাথ ইজ ইকুয়াল টু প্যারাবোলা হবে। বুঝতে পেরেছো? এবারে দেখো, এটা হচ্ছে ভেলোসিটির ডাইরেকশন, এটা হচ্ছে ভেলোসিটি অ্যালং এক্স ডাইরেকশন, এটা হচ্ছে ভেলোসিটি অ্যালং ওয়াই ডাইরেকশন, এটা হচ্ছে ভেলোসিটি অ্যালং ওয়াই ডাইরেকশন। তোমাকে এই থিটাটা যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে এইটা লম্ব, এইটা ভূমি, তা ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে ভি ওয়াই বাই ভি এক্স। এখন ভি ওয়াই ইজ ইকুয়াল টু কত? কিউ ই বাই এম টি, কিউ ই বাই এম ইন্টু টি, আর ভি এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স থাক না, অসুবিধা কী আছে? এবার টি এর জায়গায় যদি মানটা বসাও, তাহলে এখানে ডি বাই ইউ এক্স হবে। টি এর জায়গায় যদি মানটা বসাও, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ ই ডি এর টি এর মানটা ডি বাই এম ইন্টু ইউ এক্স স্কোয়ার। এখন তোমাকে যদি এটা ইউ এক্স না বলে দিয়ে যদি ইউ বলে দেয়, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু মুখস্থ রাখতে হবে কিউ ই ডি বাই এম ইউ স্কোয়ার। বাস, এটা মুখস্থ রাখলেই গল্প শেষ। এটা মুছে দিচ্ছি, এটা লাগবে না যেহেতু কাজে, মুছে দিচ্ছি। তোমরা এবারে যদি এই ফর্মুলাটা মুখস্থ রাখো, তাহলে কিন্তু এমসিকিউ করতে সুবিধা হবে। মুখস্থ কি রাখবে? দেখো, ট্যান থিটার মান কিউ বাই এম এর সঙ্গে সমানুপাতিক। ট্যান থিটার মান সমানুপাতিক হচ্ছে কিউ বাই এম এর সঙ্গে। ডাইরেক্ট এই ফর্মুলা থেকে অঙ্ক আসে, বুঝতে পেরেছো? দেখলে পুরো একদম প্রজেক্টাইল মোশনের কনসেপ্ট। এটা করো, আমি এই ফর্মুলা থেকে ডাইরেক্ট একটা অঙ্ক করাচ্ছি। দেখো, ডাইরেক্ট এই ফর্মুলা থেকে অঙ্ক আসবে, নোট ডাউন করো আগে।
দেখো নেক্সট কোয়েশ্চেনটা বলেছে 3 পার্টিকেল আর প্রজেক্টেড ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড উইথ সেম ভেলোসিটি পারপেন্ডিকুলার টু ফিল্ড অ্যাজ শোন উইচ পার্টিকেল হ্যাজ হাইয়েস্ট চার্জ টু মাস রেশিও। এ বি সি তিনটে পার্টিকেল রয়েছে, তিনটে পার্টিকেলের মধ্যে হাইয়েস্ট চার্জ মাস রেশিও কার হবে। দেখো বললাম না ডাইরেক্ট ফর্মুলা থেকে হবে, দেখো কিভাবে হবে। এই বাঁকটা, এই যে পার্টিকেল বাঁকছে এরকমভাবে, এই বাঁকটা মানে কি, ভেলোসিটি কাজ করছে এই ডাইরেকশন বরাবর, এই দিক কাজ করছে ভি এক্স, এই দিক কাজ করছে ভি ওয়াই, আর এটা হচ্ছে তোমার থিটা। যার ক্ষেত্রে বাঁক বেশি তার ক্ষেত্রে থিটা বেশি, তাহলে কার ক্ষেত্রে বাঁক বেশি সেটা চেয়েছে, অর্থাৎ ট্যান থিটা বেশি কার ক্ষেত্রে সেটা চেয়েছে। এখন ট্যান থিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ বাই এম, তাহলে বাঁক তারই বেশি হবে যার কিউ বাই এম বেশি হবে। এখন ছবি দেখে বুঝতে পারছো কার বাঁক বেশি, আর যদি এইটুকু বুঝতে পেরে যাও তাহলে চার্জ বাই মাস কার বেশি এটাও বুঝতে পেরে গেছো। তো মোশন অফ চার্জ পার্টিকেল ইন ফিল্ড থেকে যতগুলো টাইপ করানো পসিবল, যত রকমের থিওরি হয় মোটামুটি আমি পড়িয়ে দিলাম। এবারে তোমাদের কনফিডেন্স অঙ্ক করতে করতে তৈরি হবে। যাই হোক, আজকের ভিডিওতে এতটাই, বাই।